মধ্যযুগে বঙ্গোপসাগরের জলপথ, বঙ্গবন্দর ও অদৃশ্য ট্রেড রুট। বঙ্গোপসাগর, যে সাগর শুধু বাংলাদেশের দক্ষিণ সীমান্ত নয়, বরং ইতিহাসের গভীরে এটি একসময় ছিল সমগ্র দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও সংস্কৃতির নীরব কেন্দ্রবিন্দু। আজ আমরা যে বঙ্গোপসাগর দেখি, সেটি শুধু জলের বিশালতা নয়, এটি ছিল মধ্যযুগে এমন এক জলপথ যার বুকে চলত হাজারো জাহাজ, ভেসে আসত বিশ্বের নানা প্রান্তের পণ্য, ধর্ম, ভাষা ও সভ্যতার ছোঁয়া। কিন্তু ইতিহাসের এক পরতে লুকিয়ে আছে এমন কিছু জলপথ, এমন কিছু বন্দর যেগুলোর অস্তিত্ব এখন প্রায় অদৃশ্য। শুধু পুরনো নথি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর স্থানীয় লোককথার মধ্যে টিকে আছে তাদের স্মৃতি। আজকের গল্প সেই অদৃশ্য ট্রেড রুট, হারানো বঙ্গবন্দর আর সোনালী যুগের জলযাত্রার ইতিহাস। বঙ্গোপসাগর, প্রাচীন সোনালী অধ্যায়। প্রাচীনকাল থেকেই বঙ্গোপসাগর ছিল ভারতীয় উপমহাদেশের প্রধান সামুদ্রিক বাণিজ্যপথ। কিন্তু মধ্যযুগে, বিশেষ করে দশম থেকে ষোড়শ শতক পর্যন্ত, এই সাগর হয়ে ওঠে পূর্ব ও পশ্চিমের বাণিজ্য সংযোগের মূল কেন্দ্র। চট্টগ্রাম, সোনারগাঁ, মসুন্ধর, বগরার ঘাট, বেতাগাছা, মেঘনার মোহনা এসব জায়গা একসময় ছিল বড় বড় বঙ্গবন্দর। আর এই বন্দরগুলো থেকেই জাহাজ ভেসে যেত মালাক্কা, আরাকান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি পারস্য ও আরব উপকূলে। সেই সময় বাংলার নদীগুলি ছিল প্রধান রাস্তা। পদ্মা, মেঘনা, কর্ণফুলী, ইছমতি এই নদীগুলো বঙ্গোপসাগরের দিকে খুলে দিত বাণিজ্যের দরজা। বণিকেরা যাত্রা শুরু করত নদীপথে, তারপর মিলত সমুদ্রের বিশালতার সঙ্গে। বঙ্গবন্দর, হারানো ইতিহাসের বাণিজ্য নগরী। বাংলার প্রাচীন বন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম বন্দর। মধ্যযুগে একে বলা হতো ৭ সমুদ্র ১৩ নদীর মোহনা। এখানে আরব, চীন ও মালয় বণিকদের আনাগোনা ছিল নিয়মিত। চট্টগ্রাম থেকে পাট, নীল, লবণ, হাতির দাঁত, রেশম, মশলা ও চন্দন কাঠ রপ্তানি হতো। তবে চট্টগ্রাম একমাত্র নয়, ওই সময় আরও অনেক অদৃশ্য বন্দর ছিল যেগুলোর অস্তিত্ব এখন শুধু ইতিহাসের পাতায়। যেমন ইছমতি নদীর তীরে পানামনগর, সোনারগাঁর কাছে মসুন্দর বন্দর, বরিশালের বেতাগাছা ঘাট আর নোয়াখালীর চন্দ্রপুর বন্দর। প্রতিটি জায়গায় ছিল স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরও রহস্যজনক হলো, এদের অনেকগুলোর অবস্থান এখন নদী গিলে ফেলেছে বা মাটির নিচে চাপা পড়ে গেছে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, এসব বন্দরের চারপাশে এখনও পাওয়া যায় চীনামাটির টুকরো, মুদ্রা, মৃৎপত্র ও বিদেশি কাঁচের দানা, যা ইঙ্গিত দেয় একসময় এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের অংশ ছিল। অদৃশ্য ট্রেড রুটের রহস্য। মধ্যযুগে বঙ্গোপসাগর থেকে যে বাণিজ্য রুটগুলো শুরু হতো, তার অনেকগুলো আজ অদৃশ্য, মানে কোনো মানচিত্রে নেই, কিন্তু তাদের প্রমাণ ছড়িয়ে আছে কাহিনীতে ও প্রাচীন মানচিত্রের ছেঁড়া অংশে। একটি রুট যেত চট্টগ্রাম থেকে আরাকান হয়ে মালাক্কা প্রণালী পর্যন্ত। এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা ও সোনা ব্যবসার অন্যতম পথ। অন্যটি ছিল সোনারগাঁ থেকে পদ্মা মেঘনা হয়ে বঙ্গোপসাগর হয়ে কলিকট বা কেরালা উপকূলে। আরেকটি রুট, যাকে মুঘল সাগর পথ বলা হয়, তা ব্যবহার করতেন মুঘল বণিকরা নৌ বাণিজ্যের জন্য। এর মাধ্যমে বাংলার সিল্ক, সুতা, চিনি ও চাল যেত আরব ও পারস্যে। কিন্তু সময়ের সঙ্গে নদীর গতিপথ বদলেছে, উপকূল ভেঙেছে, ঝড় ও জলোচ্ছ্বাসে ডুবে গেছে বহু বন্দর। ফলে এই রুটগুলো হারিয়ে গেছে ইতিহাসের কুয়াশায়। স্থানীয় কিংবদন্তি ও মৌখিক ইতিহাস। বাংলার দক্ষিণাঞ্চলে এখনও মাঝিরা গল্প বলেন সোনার জাহাজ আর নীল বন্দরের কথা। বরিশাল, খুলনা ও পটুয়াখালীর বৃদ্ধরা বলেন, একসময় রাতে নদীতে দেখা যেত লণ্ঠনের আলো। সেগুলো ছিল বণিকদের জাহাজ, যারা মালাক্কা থেকে ফিরে আসত। কেউ কেউ বলেন, ভোলা জেলার সোলারহাটে একসময় ছিল এমন এক বন্দর যেখান থেকে সোনা ও নীলচে কাপড় রপ্তানি হতো। আজ তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু নদীর পাড়ে মাটির নিচে এখনও পাওয়া যায় পুরনো মুদ্রা ও মৃৎপত্রের খণ্ড। এইসব কিংবদন্তি হয়তো আংশিক সত্য, কিন্তু এগুলো ইতিহাসবিদদের কাছে গুরুত্বপূর্ণ সূত্র, কারণ স্থানীয় স্মৃতিই বাঁচিয়ে রেখেছে হারানো রুটগুলোর ইঙ্গিত। বিদেশি নাবিক ও ঐতিহাসিক নথি। আরব ভ্রমণকারী ইবন বতুতা ১৪০০ শতকে বাংলায় এসেছিলেন। তিনি লিখেছেন, বাংলার নদী ও সাগরে এত জাহাজ যা গুণে শেষ করা যায় না। তারপরে চীনার মিং রাজবংশের দূত ঝেংহে বঙ্গোপসাগরে যাত্রা করেছিলেন এবং তার মানচিত্রে ব্যাংলা নামে একটি সামুদ্রিক অঞ্চল চিহ্নিত পাওয়া যায়। এমনকি ইউরোপীয় নাবিকরাও যখন প্রথমবার এই অঞ্চলে আসে, তখন তারা লিখে বাংলার বন্দরগুলো এত সমৃদ্ধ যে সোনার উপদিয়ে মুদ্রা গণনা করা হয়। পতনের শুরু। কিন্তু ১৭ শতক নাগাদ বঙ্গোপসাগরের বন্দরগুলোর উত্থান থেমে যায়। নদীর প্রবাহ পরিবর্তন, সাইক্লোন, মাটির নিচে বন্দর চাপা পড়া আর ইউরোপীয় উপনিবেশবাদের আগমন সব মিলিয়ে হারিয়ে যায় সেই সোনালী যুগ। চট্টগ্রাম তখন চলে যায় পর্তুগিজদের দখলে, সোনারগাঁ হারায় নদীপথ আর পানামনগর হয়ে যায় জনহীন। অদৃশ্য হয়ে যায় সেই বাণিজ্য রুটগুলো যেগুলো একসময় পূর্ব পশ্চিম সভ্যতার সেতুবন্ধ ছিল।
সমাপ্তি কি? আজকের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। বাংলাদেশ ও ভারতের উপকূলে এখনও চলছে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। সোনারগাঁও, চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট ও বরিশাল এলাকায় পাওয়া প্রাচীন নৌঘাট, চীনামাটির পাত্র, রোমান কয়েন প্রমাণ করে এই অঞ্চল একসময় বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে পাওয়া রোমান কয়েন আরও রহস্য গভীর করে। এগুলো ইঙ্গিত দেয় এই ট্রেড রুট শুধু বঙ্গোপসাগরেই সীমাবদ্ধ ছিল না, স্থলপথে গেছিল উত্তর ভারতের দিকেও। সমাপ্তি ভাবনা। আজ বঙ্গোপসাগর শুধু একটি সাগর নয়, এটি ইতিহাসের আয়না, যার জলে প্রতিফলিত হয় বাণিজ্য, সভ্যতা, ধর্ম ও মানুষের চলাচলের দীর্ঘ কাহিনী। যে রুটগুলো আজ অদৃশ্য, তারা আসলে ইতিহাসের অমলিন ছায়া। প্রতিটি ঢেউ যেন ফিসফিস করে বলে, আমরা এখনও আছি, শুধু চোখে পড়ি না।